আমরা এখন বলছি নির্বাচিত সরকারও এই তথাকথিত মানবিক করিডোরের নামে খাল কেটে কুমির আনার সিদ্ধান্ত নিতে পারবে না। সেই কারণে আমরা প্রধান উপদেষ্টাকে বলবো, এই নৈরাজ্য থেকে দেশকে আপনি রক্ষা করুন। আপনি একজন সম্মানিত ব্যক্তি, এই সমস্ত পোলাপানগুলো আপনারা অসম্মানিত করবে। এই কতিপয় ছাত্র নেতা, তারা এখন বৈষম্য বিরোধী নেতা, বিশাল বিপ্লবী, কিন্তু আগে করেছে ছাত্রলীগ। জুলাইয়ের পরে বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, একটা রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল, এবং তার মধ্যে দিয়ে যে একটা সরকার গঠিত হয়েছিল, সরকারের ভূমিকার কারণে সেই ঐক্যে এখন ফাটল ধরেছে। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব এবং অনাস্থার সম্পর্ক তৈরি হয়েছে, যার কারণে সাধারণ মানুষ তো বটেই, এখন রাজনৈতিক দলকেও তাদের যৌক্তিক অধিকারের জন্য রাস্তায় নামতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। এইটা কোনো রাজনৈতিক দলই চায় না যে তার কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ বা জনভোগান্তি তৈরি হোক। এটা আমাদের জন্য দুঃখজনক যে সরকারকে আমরা শুরুর দিকে সমর্থন দিয়েছিলাম, বা যেই সরকারের মাধ্যমে এই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার এবং নতুন রাষ্ট্র বিনির্মাণের আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই সরকারের নিরপেক্ষতা আজকে প্রশ্নবিদ্ধ। তাদের বিতর্কিত ভূমিকা এবং মন্তব্য আজকে সমাজে নানানভাবে বিভাজন তৈরি করছে। আপনারা গতকালকে লক্ষ্য করেছেন যে আমাদের এই ছাত্র নেতা না, তারা বিশেষ করে এই গণ অভ্যুত্থানের কয়েকজন নেতৃবৃন্দের দ্বারা যে দল গঠিত হয়েছে, সেখানে বিভিন্ন দলের দলছুট যারা সেই সমস্ত ওইভাবে বিভিন্ন দলে থাকতে কিন্তু কোনো উল্লেখযোগ্য অবস্থানে ছিল না। আপনারা দেখবেন বিভিন্ন দল থেকে টোকায় নিয়েছে, যাদের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নাই, চরিত্র নাই, এখন একটা নিউ প্ল্যাটফর্ম পেয়ে যেভাবে কথা বলছে, সেটা খুবই দুঃখজনক, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং একটা বিদ্বেষপূর্ণ মন্তব্য, যেটা আসলে আমাদের এই জাতীয় ঐক্য এবং সংহতির ক্ষেত্রে একটা নেতিবাচক ভূমিকা পালন করছে। যে গতকালকে আমরা শুনলাম যে নতুন করে আসিফ নজরুল, সালেউদ্দিন মাহমুদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারা নাকি বিএনপির মুখপাত্র, বিএনপি সমর্থিত উপদেষ্টা, তাই তাদের পদত্যাগ চেয়েছে জাতীয় নাগরিক পার্টির একজন নেতা। তো এখন এই সরকারে তো সরাসরি জাতীয় নাগরিক পার্টির দুজন আছেন, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। তরুণদের দ্বারা মানুষ নতুন রাজনীতি চায়, নতুন দর্শন চায়, নতুন কিছু চায়। এই তাদের যে এই ওয়াহিদুদ্দিন মাহমুদ কিংবা সালেউদ্দিন মাহমুদ কিংবা আসিফ নজরুলকে নিয়ে কথা বলার আগে তাদের উচিত ছিল না যে আগে নিজেদের দলের লোককে সরকার থেকে পদত্যাগ করিয়ে তারপরে এই কথাটা বলা। এটি কেন বলেছেন আমরা জানি না। এখন এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আছে বলে আমাদের জানা নাই, কারণ আমাদের কাছে আলোচনা করে উপদেষ্টা পরিষদ গঠন করা হয় নাই, আমাদেরকে বলে নাই যে আপনারা নাম দেন। আমরা এটা জানি, বিএনপি জামাতের ক্ষেত্রেও সেম। বরঞ্চ আমাদের সাথে এই আলাপটি করা হয়েছিল যে এখন একটা ক্রান্তিকাল সময়, এই সময় দ্রুত আমাদের একটা সরকারে যাওয়া দরকার। আমরা আপাতত কিছু লোককে নিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করি, পরবর্তীতে সবার সাথে আলাপ আলোচনা করে এটার কাঠামো এবং পরিবর্তন করা হবে বা সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেখানে এই আসিফ নজরুল, সালেউদ্দিন মাহমুদ কিংবা ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো সিনিয়র এই সরকারের মধ্যে যারা আছে উপদেষ্টা পরিষদ, তাদের মধ্যে মোটামুটি সিনিয়র ব্যক্তিত্বপূর্ণ ভারত্বপূর্ণ লোক এই তিনজন। এবং এদেরকে বলার অর্থ আমরা জানি না বাকিরা কি আপনার এই এনসিপির লাইনে কিনা, যে কারণে তিনজনের পদত্যাগ তারা দাবি করেছে বা তিনজনকে নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য দিয়েছে। তো যাই হোক, এই কারণে আমরা যেটা বলছি, এর আগেও আপনারা শুনেছেন, সামগ্রিক প্রেক্ষাপটে মনে হয়েছে যে আসলে আগামী জাতীয় নির্বাচনের জন্য আমাদের আরেকটা নিরপেক্ষ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে। কারণ এই সরকার নানানভাবেই কিছু কিছু উপদেষ্টার ব্যক্তিগত মন্তব্য, কর্মকাণ্ড সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে, সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা সরকারকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে এই যে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক পদে ইশরাক হোসেনকে আদালত ডিরেকশন দিয়েছে, দক্ষিণের মেয়র পদে
আদালত তাকে ডিরেকশন দিয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন সেখানে এই এনসিপির উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ তিনি সেটার বিরুদ্ধে, তিনি তাকে বসতে দিতে চাচ্ছেন না বা শপথ পড়াতে চাচ্ছেন না। শেষ পর্যন্ত তারা আবার কোর্টে রিট করিয়েছেন এবং ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন থেকে শুরু করে এখন কাকরাইল যমুনার বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। তো এই আন্দোলনের দিকে ঠেলে দিল কে? সরকার। কারণ উপদেষ্টা সে পিচ্ছি হোক আর বড় হোক, গ্রাজুয়েট হোক আর আন্ডার গ্রাজুয়েট হোক, সে তো উপদেষ্টা, নাবালক হোক আর সাবালক হোক, সে তো উপদেষ্টা। এখন সেই তো এই ক্রাইসিসটা তৈরি করলো। এই যে আজকে এখন একটা দলকে জনগণের মাঝে দেখানো হচ্ছে যে তারা জনদুর্ভোগ তৈরি করে মেয়র পদে বসতে কর্মসূচি পালন করছে। এই পরিস্থিতিটা তো সরকার এবং উপদেষ্টা, এই উপদেষ্টা তৈরি করলো। এই রকমের ব্যক্তিগতভাবে যাদের বিদ্বেষ রয়েছে তারা তো উপদেষ্টা পদে থাকতে পারে না। আমরা এখন বলছি নির্বাচিত সরকারও এই তথাকথিত মানবিক করিডোরের নামে খাল কেটে কুমির আনার সিদ্ধান্ত নিতে পারবে না। চট্টগ্রামের একমাত্র বাংলাদেশের কৌশলগত বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। প্রয়োজনে আপনি টেকনোলজি আনেন, টেকনিক্যাল এক্সপার্ট আনেন, বিশেষজ্ঞ আনেন, উচ্চ বেতনে তাদেরকে নিয়োগ করেন, নিজস্ব অপারেটর দেশীয় প্রতিষ্ঠান দ্বারা বন্দরকে পরিচালনা করুন এবং নির্বাচনী রোডম্যাপ দ্রুত সময়ের মধ্যে একটা পরিষ্কার রোডম্যাপ দিয়ে ব্যবসায়ী, আমলা, রাজনীতিবিদ, প্রশাসন, সমাজের সর্বশ্রেণীর মাঝে একটা স্বস্তি দেন। নির্বাচনী রোডম্যাপ ছাড়া এই স্বস্তি আসবে না। প্রশাসন অনেক ক্ষেত্রেই কাজ করছে না, আস্থা পাচ্ছে না, কারণ যাকে তাকে ফাঁসিবাদের দোষর বানিয়ে দিচ্ছে, যার তার বিরুদ্ধে আন্দোলন করছে, যাকে তাকে লাঞ্ছিত করছে। সেদিন মধ্যরাতে দেখেছেন যে এই কতিপয় ছাত্র নেতা, তারা এখন বৈষম্য বিরোধী নেতা, বিশাল বিপ্লবী, কিন্তু আগে করেছে ছাত্রলীগ। এখন তারা একজন ব্যবসায়ীর বাসায় আপনার হানা দিয়েছে যে তারা তাকে গ্রেপ্তার করবে, টেনে হিচড়ে নামাবে। তুমি কে? তোমাকে কি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যরাতে একজনের বাসায় গিয়ে তার আপনার টেনে হিচড়ে নামানো, তাকে গ্রেপ্তার করানো? ফাঁসিবাদের দোষর কারা? কারা এই গুম খুন গণহত্যায় জড়িত? এর একটা তালিকা দরকার। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, সব জায়গায় একটা তালিকা করে তাদের গ্রেপ্তারের অভিযান পরিচালনা করা দরকার। একটা তালিকা প্রশাসনের কাছে থাকা দরকার। না হলে ওই যে আব্দুল হামিদকে ছেড়ে দেবে, নুসরাত ফারিয়াকে আটক করবে এবং সেইটা সমাজে নানান ধরনের একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এগুলো দেশের জন্য ভালো না, এগুলো সুখকর কিছু হচ্ছে না। আমরা খুব উদ্বিগ্ন হচ্ছে এই কারণে যে আমরা এত স্যাক্রিফাইস করে, লড়াই সংগ্রাম করে এই পট পরিবর্তন করলাম, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কতিপয় ব্যক্তির জন্য, কিছু মানুষের ক্ষমতার লোভের কারণে আরেকটা নৈরাজ্য দেশে তৈরি হতে যাচ্ছে। সেই কারণে আমরা প্রধান উপদেষ্টাকে বলবো, এই নৈরাজ্য থেকে দেশকে আপনি রক্ষা করুন। আপনি একজন সম্মানিত ব্যক্তি, এই সমস্ত পোলাপানগুলো আপনারা অসম্মানিত করবে, আপনাকে অসম্মানের দিকে নিয়ে যাচ্ছে। আপনি তাদেরকে যেই মাথার উপরে তুলে দিচ্ছেন যে ছাত্র আমার নিয়োগকর্তা, আপনি যদি ওই জায়গায় থাকেন তারা আপনাকে ডুবাবে, দেশকেও ডুবাবে, কিন্তু আমরা সেটা হতে দিব না। তাই আমরা পরিষ্কারভাবেই বলছি, আমরা অনতিবিলম্বে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই এবং নির্বাচনী রোডম্যাপের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা না আসলে অনতিবিলম্বে আমরা সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো নির্বাচনী রোডম্যাপের দাবিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।